ঢাকার সকালটা আজ অন্যরকম। আকাশে হালকা কুয়াশা, রাস্তার পাশে কুড়িয়ে খাওয়া কয়েকজন ভিখারি পুরনো খবরের কাগজে শরীর মুড়েছে। কেউ বা রাস্তার ধারে বসে নিজের ভাগ্যকে অভিশাপ দিচ্ছে। এমন সময় একটা চকচকে কালো গাড়ি হঠাৎ থেমে গেল সেই ভিখারিদের পাশে। গাড়ি থেকে নামলো এক মেয়ে, চশমা পরা, দামি পোশাকে মোড়া, হাতে আইফোন, মুখে একরাশ অহংকার। সে নীলা চৌধুরী, ঢাকার প্রভাবশালী ব্যবসায়ী অরিন্দম চৌধুরীর একমাত্র মেয়ে। আজ তার জীবনের এক অদ্ভুত দিন, কারণ আজ তাকে বিয়ে করতে হবে বাবার জোরে। নীলা ফোনে বলছিল তার বান্ধবী রিমিকে। শোন রিমি, আমি কাউকে ভালোবাসি না, আমার জীবনের সঙ্গে খেলা করতে চাই সবাই। তাই আজ আমি একটা এমন কাজ করব যাতে সবাই চমকে উঠবে। তুমি কি বলতে চাও? বাবা চায় আমি কোনো ব্যবসায়ী ছেলেকে বিয়ে করি। আমি করব না, বরং আমি আজ রাস্তায় যে প্রথম ভিখারিকে দেখব তাকেই বিয়ে করব। দেখব সমাজ তখন কি বলে। তুমি পাগল হয়েছ নীলা? এটা ক্যারিয়ার নষ্ট করে দেবে। না রিমি, আমি বাবাকে একটা শিক্ষা দিতে চাই। টাকায় সব কিছু কেনা যায় না, এটা বুঝতে হবে ওনাকে। ফোন কেটে নীলা গাড়ির দরজা বন্ধ করলো। তার চোখ পড়ল রাস্তার ধারে বসে থাকা এক যুবকের দিকে। ছেঁড়া জামা, ময়লা মুখ, কিন্তু চোখে অদ্ভুত দৃঢ়তা। বাকি ভিখারিরা যেখানে হাত পেতে বসে আছে, সে নয়। সে চুপচাপ বসে আছে, আকাশের দিকে তাকিয়ে। তাকে দেখে যেন একদম অন্যরকম লাগলো। নীলা কাছে গিয়ে বলল, এই শোনো, তোমার নাম কি? নাম জানলে কি হবে ম্যাডাম? নাম বলে তো কেউ ভাত দেয় না। আমি যদি বলি তোমাকে ভাত নয়, একটা খড়, কাপড় আর একটা বউ দিতে পারি? ছেলেটি হেসে উঠল। সে রাজ, তার চোখে ঝলকানি, কিন্তু নীলা সেটা ধরতে পারল না। বউ মানে? আপনি কি মজা নিচ্ছেন? না, মজা নয়। আমি আজ তোমাকে বিয়ে করতে চাই। তুমি রাজি? বিয়ে? এই জামা কাপড়ে, এই অবস্থায়? আর আমার মতো ভিখারিকে আপনিই বা কেন বিয়ে করবেন ম্যাডাম? আপনার কি মাথা ঠিক আছে? দেখে তো মনে হচ্ছে বড় ঘরের মেয়ে আপনি। তাহলে আমার মতো ভিখারিকে বিয়ে করতে চাচ্ছেন কেন? হ্যাঁ, তাতে সমস্যা কি? আমি তোমাকে সাজিয়ে দেব, শুধু তোমাকে রাজি হতে হবে। বাকিটা আমি সামলে নেব। মানুষ ভিখারি হয় ইচ্ছায় না, পরিস্থিতিতে। কিন্তু যদি তোমার বিয়েতে আমার দরকার হয়, আমি রাজি। নীলার মুখে তৃপ্তির হাসি। সে রাজের হাত ধরে টেনে গাড়ির দিকে নেয়। রাস্তার মানুষজন অবাক হয়ে তাকায়। এক কোটিপতির মেয়ে এক ভিখারিকে গাড়িতে তুলছে। নানান লোক নানান কথা বলছে। গাড়ির ভেতরে নীলা কড়া কণ্ঠে বলল, দেখো, এটা একটা অভিনয়। আমি তোমাকে কিছু টাকা দেব, তুমি আমার ভাড়াটের স্বামী। শুধু বিয়েটা হবে যাতে আমার বাবা রাগে পাগল হয়ে যায়। পরে আমি তোমাকে টাকা দিয়ে মুক্তি দেব। আর আমাদের এই কথাটা আমাদের দুজনের মধ্যেই থাকবে। এটা যেন তৃতীয় ব্যক্তি জানতে না পারে। সবাই জানবে আমি একজন ভিখারিকে বিয়ে করেছি, কিন্তু আসলে আমি তোমাকে আমার ভাড়াটের স্বামী হিসেবে গ্রহণ করছি। অর্থাৎ আমি হব তোমার ভাড়ার বর? ঠিক তাই। তুমি জানো না তুমি কি করছো? তোমার মান সম্মান নষ্ট হয়ে যাবে যদি সবাই জানে যে তুমি একজন ভিখারিকে বিয়ে করছো। আমি খুব ভালো জানি টাকায় সব হয়। তোমাকেও আমি টাকায় কিনছি, কিন্তু আমি আমার বাবাকে দেখিয়ে দিতে চাই। রাজ নিঃশব্দে জানালার বাইরে তাকালো। তার ঠোঁটের কোণে একটা অদ্ভুত হাসি, যেন সব জানে তবু কিছুই বলছে না। নীলার গাড়ি গিয়ে থামলো একটা রেজিস্ট্রি অফিসের সামনে। সেখানে তার বান্ধবী রিমি দাঁড়িয়ে আছে। বিয়ের অনুষ্ঠানটা তড়িঘড়ি করে এক রেজিস্ট্রি অফিসে সম্পন্ন হলো। নীলার বাবা যখন খবর পেলেন তার মেয়ে এক ভিখারিকে বিয়ে করেছে, তখন তিনি হৃৎপিণ্ডে হাত রেখে বসে পড়লেন। এই মেয়েকে আমি বড় করেছি এই জন্য রাস্তা থেকে ভিখারি তুলে এনে বিয়ে করে আমার মান সম্মান সবকিছু ধুলোয় মিশিয়ে দিল। নীলা বিয়ে করে রাজকে নিয়ে বাড়ি ফিরল। যখন মেন গেট পেরিয়ে বাড়ির ভেতরে ঢুকবে, তখন নীলার বাবা তাকে আটকে দিয়ে বলতে লাগলেন,
তুমি কিভাবে একজন ভিখারিকে বিয়ে করতে পারলে নীলা? সমাজে কি আমাদের মান সম্মান একটুও বজায় থাকলো? তোমাকে আমি রাজরানীর মতো করে বড় করেছি এর দিনটা দেখার জন্য। আমি তোমার বিয়ে ঠিক করেছিলাম আমার বিজনেস পার্টনারের ছেলের সাথে, আর তুমি কিনা রাস্তা থেকে একজন ভিখারিকে তুলে নিয়ে এসে বিয়ে করে নিলে। এটা তোমার কাছ থেকে আশা করিনি নীলা। হ্যাঁ বাবা, টাকায় মানুষকে কেনা যায়, মান মর্যাদা নয়। এটাই বুঝতে হবে তোমাকে। তুমি একবারও আমাকে জিজ্ঞেস করেছিলে যে আমি ওই ছেলেকে বিয়ে করতে রাজি কিনা? তুমি কি দেখেছিলে? টাকা পয়সা আছে, ছেলে আমাকে খুশি রাখতে পারবে। কিন্তু টাকা পয়সা থাকলেই সব কিছু হয় না। ভালোবাসাটা মন থেকে হয়, টাকা পয়সা দেখে নয়। বাবা রেগে গিয়ে চিৎকার করে বললেন, তুমি যদি ওই ছেলেকে আমার ঘরে আনো, আমি তোমাকে মেয়ে হিসেবে অস্বীকার করব না। এখন এই ছেলেকে ডিভোর্স দেবে তুমি, আর যদি তা না করো তাহলে আমার বাড়ি থেকে এক্ষুনি বের হয়ে চলে যাবে। নীলা ঘাড় উঁচু করে বলল। তাহলে আমি নিজের বাড়ি তৈরি করব। আর রাজ চুপচাপ, বিন্দুমাত্র প্রতিক্রিয়া নেই। নীলা বাড়ি থেকে বের হয়ে রাজের হাত ধরে হাঁটতে লাগলো। রাজ তাকে বলল, ম্যাডাম, এটা কি আপনি ঠিক করলেন? আমার জন্য আপনি কেন বাসা ছেড়ে চলে এলেন? আমাদের বিয়েটা তো বিয়ে না ম্যাডাম, একটা এগ্রিমেন্ট ছিল। আর সেই এগ্রিমেন্টের জন্য কিনা আপনি আপনার বাসা ছেড়ে চলে গেলেন? হ্যাঁ, বাসা ছাড়লাম। আমার বাবা টাকার কাছে অন্ধ হয়ে গিয়েছেন। তিনি ভাবেন টাকা থাকলেই সব কিছু নিজের হাতের কাছে পাওয়া যায়। কিন্তু টাকা দিয়ে সব কেনা গেলেও মানুষের মন মর্যাদা এইগুলো কেনা যায় না। তিনি যতদিন এইগুলো বুঝবেন না, আমি ততদিন তোমার সাথেই থাকবো। ম্যাডাম, আমার সাথে কি আপনি থাকতে পারবেন? আমি তো একটা বস্তিতে থাকি যেখানে ঠিকমতো ঘুমানোর জন্য বিছানা নেই। আপনি বড় লোকের মেয়ে, এগুলোতে আপনি অভ্যস্তও না। কিছু করার নেই। আগামী 1 মাস আমার তোমার সাথেই থাকতে লাগবে এখানে। আর তার আগে যদি বাবা নিজের ভুল বুঝতে পারে তাহলে তো ভালোই। তখন তুমি তোমার রাস্তায়, আমি আমার রাস্তায়। রাত গভীর হলে তারা এক ছোট্ট বাসায় এসে উঠল। নীলা ঘর গোছাতে গিয়ে বিরক্তভাবে বলল, তুমি চুপ করে থাকছো কেন? কিছু বলো না। তোমার কথা বলার জায়গা আছে। আমি ভাড়াটে মানুষ, তুমি চাইলে কথা বলবে, চাইলে চুপ থাকবো। এই অভিনয়টা আমি 1 মাসের মধ্যেই শেষ করব। তখন তুমি চলে যাবে তোমার ভিক্ষা করতে। 1 মাস অনেক সময়। তার সেই হাসিটা নীলার বুকের মধ্যে কেমন যেন কাঁপন তুলল। সকালের সূর্যটা ঠিকঠাকভাবেই উঠেছিল, কিন্তু নীলার ঘরের ভেতরে যেন রোদের উষ্ণতা ঢুকতেই পারছিল না। এখন সে এক সাধারণ বাসার ভাড়াটে ঘরে থাকে। একটা ছোট রান্নাঘর, একটা খাট আর একটা টেবিল। কালো টাইলসের মেঝেতে বসে চায়ের কাপ হাতে চুপচাপ বসে আছে। নীলা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চুল ঠিক করছিল। দামি পারফিউমের গন্ধে ঘরটা ভরে গেছে। সে রেগে রেগে বলল, এই জায়গাটা একেবারে নোংরা। জানো তো, আমি এমন জায়গায় কখনো থেকেছি না। চারিদিকে কেমন দুর্গন্ধ বেরিয়েছে। নোংরামে জায়গায় নয়, মনে হলে সেটা জায়গাকে নোংরা করে দেয়। তুমি আমায় দর্শন শোনাতে আনোনি। আমি তোমাকে টাকা দিচ্ছি, তাই আমার মতো চলবে। রাজ কিছু বলল না, শুধু মাথা নিচু করে কফির শেষ চুমুকটা খেলো। সেই দিন সকালেই নীলা তার বান্ধবী রিমি আর তার পুরনো প্রেমিক রনিকে ফোন করে জানালো সে এখন নিজের স্বামীর সঙ্গে শহরের দক্ষিণে একটা বাসায় থাকে। রনি হেসে বলল, নীলা, তুমি নাকি ভিখারিকে বিয়ে করেছো? আমি ভেবেছিলাম রসিকতা করছো। তুমি কিভাবে পারলে আমাকে ছেড়ে একটা ভিখারিকে বিয়ে করতে? তুমি তো বলেছিলে তুমি আমাকে মন থেকে ভালোবাসো। তাহলে এই তোমার ভালোবাসা শেষে কিনা একজন ভিখারিকে বিয়ে করলে? না রনি, আমি সত্যিই করেছি। তবে এটা শুধু একটা খেলা। খেলা? আমি দেখতে চাই তোমার এই ভিখারি স্বামীটা দেখতে কেমন। আগামী শুক্রবার আমি তোমার বাসায় আসছি। সে কি দেখতে আমার থেকেও সুন্দর? নীলা একটু চুপ করে বলল, এসো, আমি দেখাবো কিভাবে টাকায় একটা জীবনও কেনা যায়। অবশ্যই, দেখতে তো হবেই। কিভাবে বড় লোকের মেয়ে একটা ভিখারিকে বিয়ে করলো, কি দেখেই বা বিয়ে করলো, সেটা তো আমার জানতেই হবে। 3 দিন পর শুক্রবার। ছোট্ট বাসাটা যেন আজ একটু সাজানো। নীলা নিজের মতো করে পরেছে রক্তরঙা সিল্কের শাড়ি,
ঠোঁটে লাল লিপস্টিক, গলায় হালকা সোনার হার। রাজ এক কোণে বসে শার্টের বোতাম লাগাচ্ছিল। তুমি ওভাবে বসে থাকছো কেন? অতিথি আসবে, একটু ঠিকঠাক হও। তুমি তো বলেছিলে আমি ভিখারি সাজবো, তাই না? তাহলে সাজবো কেন? আমি যেমন আছি আমি তেমনই ঠিক আছি। তুমি আমাকে হাসাও না রাজ। আজ তোমাকে একটু ভালো স্বামী সাজতে হবে, যেন আমার বন্ধুদের সামনে আমি ছোট না হই। রাজ একটু থেমে বলল। তোমার কাছে আমি কবে বড় ছিলাম? নীলা কিছু না বলে মুখ ফিরিয়ে নিল। দুপুরে রনি ও রিমি এসে পৌঁছালো। রনি ঢুকেই বলল, ও, এই তো আমাদের নীলার ভাড়াটে বর। বেশ তো চেহারায় ভিখারির ছাপ এখনো রয়ে গেছে, তবে যাই হোক, দেখতে কিন্তু মাশাআল্লাহ। নীলা হেসে উঠল, যেন রনির কথাই ঠিক। রাজ উঠে দাঁড়িয়ে ভদ্রভাবে বলল, ভেতরে আসুন, চা দেবো? তুমি কি চা বানাতে জানো? আমরা তোমাদের মতো লাল চা খাই না। দেশ রক্ষার মানুষও চা বানাতে পারে যদি প্রয়োজন হয়। রনি হাসতে হাসতে বলল। এই কথা শুনলে মনে হয় সিনেমার ডায়লগ। নীলা চোখ বড় করে রাজকে ইঙ্গিত দিল। চুপ করো, অতিথিদের সঙ্গে এসব বলো না। রাজ শুধু মাথা নোয়ালো। রিমি কিছুটা সংকোচে পাশে দাঁড়িয়েছিল। সে ফিসফিস করে বলল, নীলা, তুমি জানো না ওর চোখে কিছু একটা আলাদা আছে। ওকে তুচ্ছ করো না। আমার মনে হচ্ছে সে শুধু একজন ভিখারি না, আমাদের কাছ থেকে হয়তো কিছু একটা লুকাচ্ছে। রিমি, ও শুধু এক ভাড়াটে মানুষ। ওর কাজ শেষ হলে আমি ওকে টাকা দিয়ে বিদায় দেব। রিমি মাথা নিচু করলো, কিছু বলল না। রিমি আর রনি কিছুক্ষণ আড্ডা দিয়ে তারা চলে গেল। এই আড্ডার মাঝে রনি রাজকে নানা রকম ভাবে অপমান করেছিল, কিন্তু রাজ সবকিছুই মুখ বুঝে সহ্য করেছিল। কথায় আছে না, গরিবদের কথার কোনো মূল্য নেই। কারণ রাজ জানতো যদি সে কিছু বলে তাহলে নীলা ওদের কাছে ছোট হয়ে যাবে। বিকেলে নীলা একটা পার্টি দিল নিজের নতুন বিবাহিত জীবন উদযাপন করতে। তবে সেই পার্টিতে রাজ ছিল একজন ওয়েটার হয়ে। নীলা সবার সামনে ঘোষণা করলো, এই যে আমার স্বামী, ও একটু আলাদা মানুষ, সাধারণ নিয়ম মানে না, তাই ও নিজেই আজকের পার্টিতে ওয়েটার সাজতে চলেছে। সবাই হেসে উঠল। রাজ একটাও কথা বলল না। সে কেবল ট্রেতে করে পানীয় নিয়ে এক টেবিল থেকে আরেক টেবিলে যাচ্ছিল। রনি নীলার পাশে বসে গ্লাস তুলল। তুমি এমন মেয়েকে বিয়ে করেছো যাকে পেতে শহরের অর্ধেক ছেলেই পাগল। কি ভাগ্য তোমার ভাই। তোমার মতো ভাগ্য আর কয়জনের আছে বলো? ভাগ্য ভালো না, দায়িত্ব। দায়িত্ব মানে? যে নারীর অহংকার ভাঙতে হয় সেটা প্রেম নয়, একটা মিশন। রনি কিছু বুঝে উঠতে পারল না, কিন্তু তার মনে এক মুহূর্তের জন্য একটা শিহরণ জেগে উঠল। রাতের দিকে পার্টি শেষ হলে নীলা হঠাৎ চিৎকার করে উঠল। তুমি কেন আমার অতিথিদের সামনে কথা বলছো? তুমি জানো না তোমার সীমা কোথায়? তোমার সীমা কোথায় সেটা হয়তো তুমি জানো না নীলা। তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও এখনই। রাত চুপচাপ দরজার দিকে এগোলো, কিন্তু যাওয়ার আগে থেমে বলল, যেখানেই থাকি তোমার নিরাপত্তা যেন ঠিক থাকে, এতটুকুই দায়িত্ব আমার। নীলা রেগে দরজা বন্ধ করে দিল। রাত গভীর হলে বাইরে থেকে একটা সাদা গাড়ি এসে থামলো। রাজ বের হয়ে গিয়ে গাড়ির পাশে দাঁড়ালো। গাড়ির ভেতর থেকে বের হলো ক্যাপ্টেন আরিফ, কালো পোশাক, হাতে ওয়্যারলেস সেট। স্যার, মিশন এগোচ্ছে ঠিক পথে। চৌধুরী গ্রুপের নিচে অস্ত্র পাচার ডেটা নিশ্চিত হয়েছে। ভালো, আমি এখান থেকে ওদের পুরো নেটওয়ার্কের গতিবিধি নজরে রাখবো। স্যার, আপনি বিপদে পড়বেন না তো? যে দেশের জন্য ভিখারি হতে পারে সে কোনো বিপদে পড়ে না। আরিফ সম্মানের সঙ্গে স্যালুট করলো। রাজের চোখে তখন এক অদ্ভুত দৃঢ়তা। যে চোখে নীলা আজ সারাদিন হাসি তামাশা করেছে, সেই চোখ আসলে দেশের এক গোপন যোদ্ধার চোখ। ভেতরে জানালার পাশে দাঁড়িয়ে নীলা রাজকে দেখছিল। অজানা এক অনুভূতি তাকে নাড়িয়ে দিচ্ছিল। ও আসলে কে? ও
ওর চোখে কেন এত রহস্য? রাত পেরিয়ে গেছে অনেকক্ষণ। নীলা ঘুমোতে পারছিল না। বাইরে হালকা বৃষ্টি পড়ছে। টুপটাপ শব্দে জানালার কাচ ভিজে গেছে। সে বিছানায় এপাশ ওপাশ করছে, কিন্তু তার চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে রাজের মুখটা। সেই চোখ দুটো যেগুলোর ভেতরে যেন রহস্যের জাল বোনা। তার মনে পড়ছে রাজের কথাটা। যে দেশের জন্য ভিখারি হতে পারে সে কোনো বিপদে পড়ে না। এই কথার মানে কি হতে পারে? একটা ভিখারি এমন কথা বলল কিভাবে? নীলা বুঝে উঠতে পারছিল না। সকালে ঘুম থেকে উঠে দেখে রাজ রান্নাঘরে চা বানাচ্ছে। ঘরের কোণে একটা ছোট্ট রেডিও। তুমি চা বানাও? কে তোমাকে বললো? তুমি তো বলেছিলে আমি চাকর নই, তবুও সংসারে কেউ না কেউ কাজ করতে হয়, তাই ভাবলাম শুরুটা আমিই করি। তুমি খুব নাটক করো রাজ। জানো তো, আমি তোমাকে 1 মাসের জন্যই ভাড়া করেছি। তুমি যতই আমাকে পটানোর চেষ্টা করো না কেন, আমি পড়ছি না। কারণ তোমার মতো ভিখারি কোনোদিনও আমার সত্যিকারের স্বামী হতে পারে না। শুধু সময়ের অপেক্ষা। তাহলে তুমি তোমার রাস্তায় আর আমি আমার রাস্তায়। সময় শেষ হলে আমিও চলে যাব, নিশ্চিত থাকো। নীলা কাপটা নিয়ে এক চুমুক দিল, তারপর অবাক হয়ে বলল, চা তো বেশ ভালোই বানাও। ভিখারিরাও যে এত সুন্দর চা বানাতে পারে তা তো আগে জানতাম না। সবকিছু শেখা দরকার, যুদ্ধের সময় চা বানানোর একটা প্রশিক্ষণ। নীলা থমকে গেল। যুদ্ধ? সে কিছু বলতে গিয়ে থেমে গেল। রাজের চোখে এমন শান্তি যেন সে হাজার যুদ্ধের ভেতর দিয়ে এসেছে। দুপুরের দিকে নীলা বাজারে যাওয়ার জন্য বের হলো। রাজ তার সঙ্গে গেল না, কিন্তু নীলা বাইরে গিয়ে দেখলো রাস্তার মোড়ে একটা কালো মোটর বাইক দাঁড়ানো। দুজন হেলমেট পরা লোক রাজের ছবি দেখিয়ে কারো সঙ্গে কথা বলছে। এই ছেলেটা কি এখানে থাকে? নাম রাজ? নীলার বুক কেঁপে উঠল। সে দ্রুত বাসায় ফিরে এলো। ভেতরে এসে দেখলো রাজ জানালার পাশে বসে ল্যাপটপে কিছু একটা দেখছে। নীলা অবাক হয়ে বলল, তুমি ল্যাপটপ কোথা থেকে পেলে? আর ল্যাপটপটা দেখে তো মনে হচ্ছে এটা একটা দামি ল্যাপটপ। কখনো কখনো কাজের প্রয়োজনে কিছু জিনিস রাখতে হয়। তুমি ভিখারি হয়েও ল্যাপটপ ব্যবহার করো? অবিশ্বাস্য। সব ভিখারি একরকম নয় নীলা ম্যাডাম। নীলার মাথা ঘুরে যাচ্ছিল। ল্যাপটপের স্ক্রিনে সে ঝলক দেখে ফেলল কিছু ফাইলের নাম। অপারেশন ব্ল্যাক লাইন, কনফিডেন্সিয়াল, টার্গেট, চৌধুরী গ্রুপ, সার্ভাইলেন্স অ্যাক্টিভ। নীলা হতবাক। চৌধুরী গ্রুপই তো তার বাবার কোম্পানি। সে থেমে গিয়ে বলল, তুমি আমার বাবার নামের ফাইল রাখছো কেন? কে তুমি? কিছু বিষয় আছে যেগুলো তুমি এখন জানলে বিপদ হবে। তুমি কে রাজ? তুমি আসলে কি করো? তোমার ব্যবহার, তোমার আচার আচরণ, আর তোমাকে দেখে আমার মনে হয় না যে তুমি ভিখারি। রাজ এবার ল্যাপটপ বন্ধ করে তাকালো। তার চোখ শান্ত অথচ ভয়ঙ্কর দৃঢ়তা। আমি কে সেটা এখন জানলে তুমি বাঁচবে না নীলা, আর কিছু কিছু কথা না জানাই ভালো। তুমি আমাকে ভয় দেখাও কেন? আমি পুলিশে বলবো। পুলিশে বললেই যারা তোমার বাবার কোম্পানিতে অস্ত্র রাখছে তারা পালিয়ে যাবে। নীলার মুখ শুকিয়ে গেল। সে এক পা পিছিয়ে বলল, অস্ত্র? মানে কি বলছো তুমি? রাজ কিছু না বলে উঠে দাঁড়ালো। তার আলমারির ভেতর থেকে একটা ছোট ব্যাগ বের করলো। ভেতরে মিলিটারি ব্যাজ, একটা ওয়্যারলেস কমিউনিকেশন ডিভাইস আর একটা হালকা পিস্তল। নীলার শরীর জমে গেল। তুমি তো ভিখারি নও। তুমি আসলে কে? আমি যাকে তুমি ভাড়াটে স্বামী বলছো, সেই দেশের জন্য কাজ করা একজন অফিসার। আমি এখন এক গোপন মিশনে আছি। নীলা কেঁদে ফেলল। তুমি আমার বাবার বিরুদ্ধে কাজ করছো? আমার বাবাকে অপরাধী বলছো? আমি আমার বাবার কাছ থেকে দূরে আছি তা ঠিকই, কিন্তু আমি আমার বাবাকে অনেক ভালোবাসি। আর আমার বাবা এইরকম কোনো কাজ করতে পারে না, এই বিশ্বাস আমার আছে। আমি কারো বিরুদ্ধে কাজ করি না, আমি দেশের জন্য কাজ করি। তোমার বাবার চারপাশে কিছু লোক আছে যারা অস্ত্র ব্যবসার সঙ্গে যুক্ত। আমি তাদের খুঁজে বের করছি। তোমার বাবা এর সঙ্গে যুক্ত নয়, কিন্তু তোমার বাবার অগোচরে তোমার বাবার ক্ষতি করতে যাচ্ছে। নীলা হতবুদ্ধি হয়ে বসে পড়ল।
রাজ বাইরে বেরিয়ে গেল। নীলা তার পিছু নিল গোপনে। সে দেখলো রাজ গলির মোড়ে গিয়ে এক লোকের সঙ্গে দেখা করলো, ক্যাপ্টেন আরিফ। ওরা নিচু স্বরে কথা বলছিল। স্যার, চৌধুরী গ্রুপের ভিতরে রনির যোগাযোগ আছে। সে বিদেশি শত্রুদের সাথে অস্ত্র পাচারে যুক্ত। আমি জানি, আমি ওদের মেন সার্ভার লোকেশন ট্র্যাক করছি। তবে স্যার, মেয়েটা তো নীলা, ও তো চৌধুরীর মেয়ে। আপনি ওকে কিভাবে সামলাবেন? ও এখন আমার দায়িত্ব, ওর জানাটা দরকার, কিন্তু সঠিক সময় না আসা পর্যন্ত নয়। নীলা এই কথা শুনে হতভম্ব। সে নিজের মুখে হাত চাপা দিয়ে চোখের পানি আটকালো। আমি ওকে ভাড়াটে স্বামী বানিয়ে অপমান করেছি, অথচ ও আমার বাবার অপরাধ থামাতে পর্যন্ত প্রাণ ঝুঁকি নিচ্ছে। ও আমাকে বাঁচাতে চায়, আমার বাবাকে বাঁচাতে চায়, আর আমি কিনা তাকে এতটা অপমান অত্যাচার করেছি। নীলা সেখানে আর দেরি না করে সেই বাসাতে ফিরল। সেই রাতে রাজ ফিরল দেরি করে। নীলা দরজায় বসেছিল, তার চোখ লাল, মুখ শুকনো। তুমি খেয়েছো? তুমি খোঁজ নিচ্ছ আমার মতো একজন ভিখারি খেলেও কি না, তাতে আপনার কি ম্যাডাম? আমি ভুল করেছিলাম রাজ, তোমাকে আমি বুঝতে পারিনি। তুমি কিছুই ভুল করনি নীলা, তোমার চোখে আমি এখনো এক ভিখারি। আমি তো আমার কাজ করছি। নীলা বলল, তোমার কাজ যদি দেশের জন্য হয়, তাহলে আমিও পাশে থাকতে চাই। আমিও দেখতে চাই আমার বাবাকে কারা ফাঁসাতে চায়। রাজ তাকিয়ে রইল তার মুখের দিকে। নীরব মুহূর্তে রাজের চোখে একটুখানি কোমলতা জ্বলে উঠল। তুমি যা চাইছো সেটা সহজ নয়। ছায়ার ভেতরে থাকা মানুষ কখনো আলোর পাশে থাকতে পারে না। নীলা এগিয়ে গিয়ে বলল, তবুও আমি চেষ্টা করব। রাত চুপ করে রইল। বাইরে আবার বৃষ্টি পড়তে শুরু করলো। ঝুম শব্দে ভরে গেল ছোট্ট ঘরটা। ঢাকার রাতটা আজ ভারী। আকাশের বুকে জমে থাকা মেঘগুলো যেন কিছু লুকিয়ে রেখেছে, যেমন লুকিয়ে আছে নীলার চোখের ভেতরে অগণিত প্রশ্ন। রাজ তখনও বাইরে ফিরে আসেনি। নীলা বসে আছে জানালার পাশে, হাতে রাজের ল্যাপটপ। সে জানে রাজ এটা খুলতে মানা করেছিল, কিন্তু কৌতূহল, ভয় আর ভালোবাসার অদ্ভুত মিশ্রণে তার আঙুল কাঁপছিল। পাসওয়ার্ড দিতে গিয়ে কয়েকবার ব্যর্থ হলো। হঠাৎ একটা শব্দ মাথায় এলো, রাজু। রাজ কখনো কখনো ঘুমের মধ্যে এই নামটা বলতো, খুব মায়া ভরা কণ্ঠে। নীলা নামটা লিখলো। ল্যাপটপ খুলে গেল। স্ক্রিনে নানা ফোল্ডার, টপ সিক্রেট, মিশন ব্ল্যাক লাইন, চৌধুরী ট্রেড ইনভেস্টিগেশন, রনি কানেক্ট। নীলার বুক কেঁপে উঠল। রনি? রনি তার প্রাক্তন প্রেমিক, এখন তার বাবার সবচেয়ে বিশ্বাসী ব্যবসায়িক পার্টনার। সে রনি কানেক্ট ফোল্ডারে ক্লিক করলো। সেখানে দেখা গেল কিছু ইমেল, কিছু ভয়েস রেকর্ডিং। একটাই লেখা, শিপমেন্ট উইল অ্যারাইভ থ্রু চৌধুরী পোর্টস, পেমেন্ট ইন ক্রিপ্টো, ওয়েপন্স ডিসগাসড অ্যাজ মেডিকেল সাপ্লাইজ। নীলা অবিশ্বাসের চোখ বড় করে তাকিয়ে রইল। ওরা তার বাবার কোম্পানির নাম ব্যবহার করছে অস্ত্র পাচারের জন্য, আর রাজ সেই পুরো অপারেশন থামানোর দায়িত্বে। তার বুক ধকধক করতে লাগলো। হঠাৎ দরজার বাইরে শব্দ। রাজ ফিরে এসেছে। নীলা তড়িঘড়ি করে ল্যাপটপ বন্ধ করে চুপচাপ বিছানায় শুয়ে পড়ল। রাজ ভেতরে ঢুকে বলল, ঘুমাওনি এখনো? না, তোমার অপেক্ষায় ছিলাম। অপেক্ষা করো না নীলা, আমি এমন মানুষ নই যার জন্য অপেক্ষা করা যায়। আমি শুধুমাত্র তোমার একজন ভাড়াটে স্বামী, তাই আমি মনে করি আমার জন্য রাত না জায়গায় তোমার পক্ষে শ্রেয়। তবুও মন চায়। রাজ থেমে গেল। তার চোখে এক ঝলক কোমলতা, কিন্তু পর মুহূর্তে তা হারিয়ে গেল দায়িত্বের কঠিন মুখোশে। আগামী কয়েকদিন সাবধানে থেকো। শহরে কিছু বড় নড়াচড়া হতে যাচ্ছে, হতে পারে তোমার জীবনে আশঙ্কায় পড়তে পারে। কিরকম? বলো না, সময় এলেই বুঝবে। নীলা কিছু বলতে পারল না। সে শুধু রাজের মুখের দিকে তাকিয়ে বুঝতে পারছিল এই মানুষটার কাঁধে এক ভয়ঙ্কর দায়িত্ব আছে, যার ভার সাধারণ মানুষ বোঝে না। পরদিন সকালে নীলা তার বাবার অফিসে গেল। চৌধুরী গ্রুপের বিশাল বিল্ডিং, আকাশ ছোঁয়া কাঁচের দেওয়াল। রিসেপশনে নিরাপত্তারতরা টাইট গার্ডে।
নীলাকে দেখে সবাই সম্মানের সঙ্গে সালাম দিল, কিন্তু নীলার মনে আজ একটাই প্রশ্ন, বাবা কি সত্যিই এই অপরাধের সঙ্গে জড়িত? সে বাবার কেবিনে ঢুকলো। অরিন্দম চৌধুরী টেবিলের ওপরে কিছু ফাইল সাজাচ্ছিলেন। তাকে দেখে মুখে হাসি ফুটলো। আরে নীলা, অবশেষে এসেছ। ভেবেছিলাম তোমার সেই ভিখারি স্বামী তোমাকে বন্দি করে রেখেছে। বাবা, রাজ ভিখারি নয়, আর সে আমার স্বামী, তাই তাকে ভিখারি কথাটা বলা বন্ধ করো। তা ঠিক, তোমার নাটকীয়তা তো জানি, তবে এখন এইসব বাদ দাও। রনি আসছে, ওর সঙ্গে একটা বড় ডিল আছে। আর ভিখারিকে ভিখারি বলবো না তো কি কোটিপতি বলবো? রনি নামটা শুনে নীলার বুক কেঁপে উঠল, তবে কিছু না বলে সে বসে পড়ল। কিছুক্ষণ পর রনি ঢুকলো আত্মবিশ্বাসী মুখে, দামি স্যুটে, হাতে কফির কাপ। ও, আমাদের নীলা ম্যাডামও এসেছে। কেমন আছো? তো তোমাকে তো খুঁজেই পাওয়া যায় না, তো হঠাৎ অফিসিয়াল, ভালো আছো তো? ভালো। তোমার বর কোথায়? শুনেছি ও নাকি এখনো তোমার কাছে চাকরি খোঁজে। কেন যে বড় লোকের ছেলেদের ছেড়ে তুমি সেই ভিখারিকে বিয়ে করলে, এটাই বুঝি না। শহরে কি ছেলের কমতি পড়েছিল? ও চাকরি করে না রনি, ও দেশের জন্য কাজ করে। দেশের জন্য ভিখারি হয়ে? কি কাজ করে শুনি? শহরের ময়লা আবর্জনা কুড়োয় নাকি? অরিন্দম হেসে উঠলেন। তুমি এইসব সিরিয়াস নিও না নীলা, ওর মতো মানুষ হাজারে একটা পাওয়া যায় না যে কিছুই না করে জীবন কাটাতে পারে। বড়লোকের মেয়েকে ফাঁসিয়ে নিজে আরামায়েশ করে পুরো জীবনটা কাটাতে চায়। এইসব ছোট লোকদের হারে হারে চিনি। নীলা মুখ ফিরিয়ে নিল, তার চোখের কোণে জল চিকচিক করছিল, কিন্তু সে দৃঢ় স্বরে বলল, বাবা, তুমি জানো তোমার কোম্পানির কন্টেনারে কি আছে? মানে? যেগুলো মেডিকেল সাপ্লাই বলে পাঠানো হচ্ছে, সেগুলো আসলে অস্ত্র। ঘর নিস্তব্ধ। রনি চোখে চোখ রেখে বলল, তুমি সব কোথা থেকে শুনলে? যেখানে সত্য থাকে সেখানে চোখ বন্ধ করলেও বোঝা যায়। অরিন্দম কঠিন গলায় বললেন, নীলা, তুমি তোমার স্বামীর কাছ থেকে এসব শুনেছ তাই না? আমি জানতাম ও ভালো কিছু নয়। নীলা কিছু বলল না, কিন্তু তার চোখে ভয়। রনি ঠোঁট কামড়ে নিচু স্বরে বলল, স্যার, এই ছেলেটাকে সরিয়ে ফেলা দরকার। ও অনেক জানে। পরবর্তীতে আমরা হয়তো কোনো সংকটে পড়তে পারি এই ছেলের জন্য। নীলা শুনে উঠল কথাটা এবং আতঙ্কে কেঁপে উঠল। না রনি, তুমি ওকে কিচ্ছু করতে পারবে না। তুমি চুপ থাকো নীলা, এটা আমাদের ব্যবসা, তোমার আবেগ নয়। নীলা দরজা খুলে বেরিয়ে গেল। তার চোখে তখন অশ্রু নয়, আগুন। বাইরে এসে সে ফোন করলো রাজকে। রাজ, তুমি কোথায়? তুমি কাঁপছো কেন? কিছু হয়েছেই? ওরা তোমাকে মারার পরিকল্পনা করছে, আমার বাবা আর রনি। তারা জানে তুমি তাদের পেছনে লেগেছো। লাইন এক মুহূর্তের জন্য নিস্তব্ধ, তারপর রাজের শান্ত গলা, চিন্তা করো না, আমার মিশন এখন শেষ পর্যায়ে। আমি ওদের হাতে ধরা দেব না। তুমি কি পালিয়ে যাবে? যে দেশের মাটিতে শপথ নিয়েছি সেখান থেকে পালাই না। সেদিন বিকেলে রাস্তার সিক্রেট ইউনিটের লোকদের সঙ্গে দেখা করলো। একটি পরিত্যক্ত গুদাম ঘরে তাদের বৈঠক। ক্যাপ্টেন আরিফ, লেফটেন্যান্ট সাউন্ড, ইন্টেল অফিসার মীরা, সবাই উপস্থিত। স্যার, রনির গতিবিধি ট্র্যাক করা হয়েছে। আজ রাতেই বন্দরে অস্ত্র আসবে। তাহলে আজ রাতেই অভিযান। কেউ যেন চৌধুরী গ্রুপের নাম নষ্ট না করে। আমরা শুধু অপরাধীদের ধরবো, নিরপরাধকে নয়। স্যার, নীলা ম্যাডাম বিপদে পড়তে পারেন। আমি ওকে দেখবো, ওকে কেউ ছুতেও পারবে না। সবাই মাথা নোয়ালো। রাজের চোখে তখন সেই অদ্ভুত দীপ্তি, যে চোখে ভয় থাকে না, শুধু দায়িত্ব। রাত 11টা। চৌধুরী পোর্টে আলো ঝলমল করছে। কন্টেনারগুলো একটার পর একটা লোড হচ্ছে ট্রাকে। রনি সেখানে দাঁড়িয়ে ফোনে নির্দেশ দিচ্ছে। সব চালান কাল সকালে কাস্টমস পার হয়ে যাবে। কেউ যেন ঘাটে না আসে, আর টাকাটা যেন ঠিক সময় মতো পেয়ে যাই আমরা। ঠিক তখনই হালকা বাতাস বইল, আর ছায়ার মতো রাজ ঢুকে পড়ল বন্দরে, কালো পোশাকে, মুখে মাস্ক।
তার ওয়্যারলেসে বার্তা এলো। টার্গেট ইন সাইট। ওয়েট ফর মাই কমান্ড। হঠাৎ পেছন থেকে নীলার কণ্ঠ। রাজ। রাত চমকে তাকালো। নীলা দৌড়ে এসেছে, মুখে ভয়। তুমি এখানে কেন? এটা যুদ্ধক্ষেত্র। আমি তোমাকে একা মরতে দিতে পারবো না। এটা সিনেমা নয় নীলা, তোমার বাবার লোকজন এখানে অস্ত্র নিয়ে আসে। ঠিক তখনই গুলির শব্দ। চারদিক বিশৃঙ্খলা। সন্ত্রাসীরা রাজের ওপর গুলি চালাতে শুরু করলো। রাজ দ্রুত নীলাকে টেনে নিয়ে কন্টেনারের পেছনে আশ্রয় নিল। নিচে হও, আমি বললেই দৌড়াবে। তুমি আহত, এখান থেকে চলো, আমি তোমাকে হাসপাতালে নিয়ে যাব। আমি অভ্যস্ত, এসব ছোটখাটো গুলি আমাদের কিছুই না। ওই মুহূর্তে ওয়্যারলেসে আরিফের কণ্ঠ। স্যার ব্যাকআপ 5 মিনিট দূরে। রাজ গুলি চালাতে লাগলো, নিখুঁত লক্ষ্য ভেদে। এক একজন সন্ত্রাসী পড়ে যাচ্ছে। নীলা কাঁদছে, কিন্তু রাজের মুখে দৃঢ়তা, যেন সে জানে আজ হয় জয় নয়তো মৃত্যু। শেষে পুলিশ অফিসাররা এসে বন্দর ঘিরে ফেললো। রনি পালাতে গিয়ে ধরা পড়ল। তার হাতে ধরা পড়ল প্রমাণ, ডকুমেন্ট, অস্ত্রের হিসাব, বিদেশি কন্ট্যাক্ট। নীলা স্তব্ধ। রাজ ধীরে ধীরে তার পাশে এসে দাঁড়ালো। তোমার বাবা হয়তো অপরাধী নন, কিন্তু ভুল মানুষকে বিশ্বাস করেছেন। রাজ, তুমি বাঁচবে তো? যতক্ষণ দেশ বেঁচে থাকে আমিও বাঁচবো। পরদিন খবরের কাগজে শিরোনাম, চৌধুরী গ্রুপের বন্দরে অস্ত্র পাচার চক্র ভেঙে দিল আর্মির স্পেশাল ইউনিট। নেপথ্যে ছিলেন সিক্রেট অফিসার রাজ। নীলা ছবিটার দিকে তাকিয়ে চুপ করে কাঁদছিল। ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল। ভোরের আলোয় স্নিগ্ধ এক ফোঁটা নিস্তব্ধতা। চোখে ধরা পড়ছে নিঃশব্দে হাঁটা ডাক্তাররা। করিডোরের ফ্লোরে লাইটের মৃদু ঝিলিক, আর দূরে কোথাও পাখির ডাক। এই শান্ত পরিবেশের মধ্যেই একটি কেবিনে নিস্তেজ শরীর নিয়ে শুয়ে আছে রাজ। বুকে ব্যান্ডেজ, হাতে সেলাইন, মুখে অক্সিজেন মাস্ক। তবুও তার মুখে সেই দৃঢ় শান্তি, যেন যুদ্ধক্ষেত্র থেকেও সে ফিরে এসেছে জয়ের নিশ্চয়তা নিয়ে। তার পাশে বসে নীলা, চোখে জেগে থাকা ক্লান্তি, চুল এলোমেলো, মুখে ঘুমের কোনো চিহ্ন নেই। গত রাতের পর থেকে সে এক মুহূর্তের জন্য রাজের পাশে থেকে সরে যায়নি। ডাক্তার এসে রিপোর্ট দেখে বললেন, বুলেটে ডান কাঁধের হাড় ছুঁয়ে গেছে, ভাগ্য ভালো, হৃদযন্ত্র লাগেনি, এখন বিশ্রাম নিলে ঠিক হয়ে যাবে। নীলা নিঃশব্দে মাথা নেড়ে সম্মতি জানালো। ডাক্তার চলে গেলে সে রাজের হাতটা আস্তে করে ধরল। সেই শক্ত রুক্ষ হাত, যার ভেতরে ছিল এক সৈনিকের অদম্য সাহস। তুমি এমন করে সবকিছু একা একা করলে কেন রাজ? আমাকে কিছুই বললে না কেন? রাজের চোখ ধীরে খুলে গেল। চোখ দুটো ক্লান্ত, কিন্তু মায়ায় ভরা। তুমি যদি জানতে আমি কে, তুমি হয়তো এই নাটকটা শেষ হতে দিতে না। আমি তো ভেবেছিলাম তুমি এক সাধারণ মানুষ, এমনকি এক ভিখারি, কিন্তু তুমি তো দেশের সিক্রেট আর্মি অফিসার। কখনো কখনো সত্যি লুকিয়ে রাখাই সবচেয়ে বড় দায়িত্ব। নীলা চোখ মুছে নিল। তার বুকের মধ্যে যেন অপরাধ বোধের পাহাড় জমে গেছে। আমি তোমার প্রতি এত অভদ্র ছিলাম, এত অপমান করেছি, অথচ তুমি আমার জীবন বাঁচালে। তুমি যা দেখেছো আমি তা হতে বাধ্য হয়েছিলাম। আমার মিশনের অংশ ছিল এই ভান করা। তোমার পরিবারে ছিল সন্দেহের তালিকায়। মানে আমার বাবাও? তোমার বাবা অপরাধী নন, কিন্তু ভুল মানুষকে ভরসা করেছিলেন। রনি আর তার বিদেশি পার্টনাররাই সব করেছিল। তোমার বাবা এখন সরকারি কাস্টাডিতে, তবে তাকে অপরাধী নয়, সাক্ষী হিসেবে রাখা উচিত। নীলা চোখ বন্ধ করে গভীর নিঃশ্বাস ফেলল। তার কাঁধটা কেঁপে উঠল। আমি কখনো ভাবিনি আমার নিজের ঘরেই এমন অন্ধকার থাকতে পারে। আমরা সবাই কখনো না কখনো অন্ধকারে বাস করি নীলা। কেউ চোখ বন্ধ করে, কেউ আলোর অপেক্ষায়। দুপুরের দিকে রাজ একটু জেগে উঠল। নীলা তখন তার জন্য ফল কেটে দিচ্ছিল। তুমি এখন একজন ভালো নার্স হয়ে গেছো। তুমি মজা করছো? না, সিরিয়াস। আমার জীবনে এত যত্ন কেউ নেয়নি। কারণ কেউ তোমার আসল চেহারা জানতো না। রাজ কিছুক্ষণ চুপ করে থেকে বলল,
তুমি জানো এই দেশ আমাকে অনেক কিছু দিয়েছে, পরিচয়, দায়িত্ব, ভালোবাসা, কিন্তু এখন মনে হচ্ছে আমি প্রথমবার নিজের জন্য বাঁচতে চাই। তাহলে এবার আমার জন্য বাঁচো। রাজের চোখে একটু বিস্ময়, তারপর শান্ত হাসি। সেই মুহূর্তে তাদের দুজনের মধ্যে কোনো কথা নয়, শুধু নিঃশব্দ এক প্রতিজ্ঞা বিনিময় হলো। পরের দিন সকালে সংবাদ মাধ্যমে বড় শিরোনাম, অস্ত্র পাচার চক্র ভেঙে দিয়েছে সেনাবাহিনীর বিশেষ ইউনিট, নেপথ্যে ছিলেন ক্যাপ্টেন রাজ রহমান। সেই খবর দেখে নীলার চোখে জল এসে গেল। যে মানুষটাকে সমাজ একসময় ভিখারি বলতো, আজ তাকে দেশ বলছে নায়ক। সে রাজের পাশে গিয়ে চুপচাপ দাঁড়ালো। রাজ তখন জানালার দিকে তাকিয়ে সূর্যের আলোয় চোখ কুচকাচ্ছিল। সবাই এখন তোমাকে নায়ক বলছে। নায়ক হওয়ার মানে জানো? যুদ্ধে জেতা নয়, নিজের মানুষকে রক্ষা করা। তাহলে তুমি তো নায়ক হয়েছো আমার, এই দেশের, এই সমাজে। রাজের চোখে কিছুটা লজ্জা, কিছুটা মায়া। সে আস্তে করে বলল, তুমি যদি আমার পাশে থাকতে চাও তবে নায়ক নয়, শুধু একজন মানুষ হিসেবে থেকো, যার মনে কোনো অহংকার থাকবে না, থাকবে শুধু ভালোবাসা। নীলা কিছু না বলে রাজের হাতটা ধরে রাখলো। সেই মুহূর্তে হাসপাতালের ঘরটা যেন প্রেমে ভরে উঠল, নিঃশব্দ কিন্তু গভীর। সন্ধ্যার দিকে এক সামরিক জিপ এসে দাঁড়ালো হাসপাতালের সামনে। ভেতর থেকে নামলেন মেজর জেনারেল ফারুক, রাজের সরাসরি কমান্ডিং অফিসার। তিনি ভেতরে ঢুকে রাজের বিছানার পাশে দাঁড়ালেন। ক্যাপ্টেন রাজ রহমান, তুমি এই দেশের গর্ব। তোমার মিশন সফল হয়েছে। হেডকোয়ার্টারে তোমার জন্য বিশেষ পদোন্নতির অনুমোদন এসেছে। ধন্যবাদ স্যার। তবে তোমার কাজ এখনই শেষ নয়। এই চক্রের মূল হোতা এখনো ধরা পড়েনি, কিন্তু আপাতত তোমাকে ছুটি দেওয়া হচ্ছে। তোমার পরিবার তোমার প্রাপ্য। ফারুক সাহেব নীলার দিকে তাকিয়ে মুচকি হাসলেন। তুমি ভাগ্যবতী মিসেস রাজ, এমন একজন সৈনিক খুব কম দেখা যায়। নীলা বিনীতভাবে মাথা নিচু করলো। রাজও শান্ত মুখে তাকিয়ে রইল তার দিকে। কিছুদিন পর রাজ হাসপাতাল থেকে ছাড়া পেল। নীলা তাকে বাড়ি নিয়ে এলো, সেই ছোট্ট ভাড়া বাসা যেখানে তারা প্রথমে একে অপরকে ভুল বুঝেছিল, তর্ক করেছিল, এমনকি দূরত্ব তৈরি হয়েছিল। কিন্তু আজ সেই ঘরেই প্রেমের উষ্ণতা ছড়িয়ে পড়েছে। বিকেলে তারা দুজনে বারান্দায় বসে চা খাচ্ছিল। রাজের হাতে ব্যান্ডেজ, তবুও তার চোখে শান্তি। তুমি জানো, আমি এখনো বিশ্বাস করতে পারি না তুমি একসময় ভিখারি ছদ্মবেশে ছিলে। ওটাই ছিল আমার সবচেয়ে শক্তিশালী ইউনিফর্ম, কারণ কেউ তখন আমার চোখে ভয় দেখেনি। কিন্তু আমি তখন তোমাকে ঘৃণা করতাম। তুমি ঘৃণা করনি, তুমি বুঝতেই পারোনি। আমি তোমার জন্য গর্বিত রাজ। রাজ চা রেখে তার দিকে তাকালো। তার কণ্ঠ নরম কিন্তু স্পষ্ট। নীলা, আমি হয়তো আবার মিশনে যাব, কিন্তু এবার যদি ফিরে আসি, আমি তোমাকে শুধু আমার দায়িত্ব নয়, আমার জীবনটাও বানাতে চাই। নীলার চোখে ঝিলিক। সে রাজের কাঁধে মাথা রাখলো। তুমি ফিরলে আমি তোমার পাশে থাকবো, তোমার নামের সঙ্গে, তোমার ছায়ার সঙ্গে। তাহলে প্রতিজ্ঞা হলো। রাতের আকাশে তখন তারা ঝলমল করছে। দূরে কোথাও ভেসে আসছে আজানের সুর। নীলা জানালার পাশে বসে রাজের দিকে তাকিয়ে ভাবছে, কি অদ্ভুত এই জীবন। যে মানুষটাকে সে ভিখারি ভাবতো, সেই আসলে ছিল দেশের রক্ষক। আর যে সম্পর্কটা ছিল এক চুক্তির, আজ সেটাই পরিণত হয়েছে এক অমর বন্ধনে। রাজ ঘুমিয়ে পড়েছে, মুখে হালকা হাসি। নীলা তার কপালে চুমু খেয়ে আস্তে করে বলল, আমার নায়ক এবার শুধু দেশের নয়, আমারও। ভোরের আলো ধীরে ধীরে ঢুকছে রাজ আর নীলার ছোট্ট ভাড়া বাড়ির জানালা দিয়ে। পাখির কিচিরমিচিরে নীলা চা বানাতে ব্যস্ত, আর রাজ বারান্দায় বসে পত্রিকা পড়ছে। একটা অদ্ভুত শান্তি নেমে এসেছে তাদের জীবনে। বহুদিন পর এমন সকাল, যেখানে গুলির শব্দ নেই, নেই আতঙ্ক, শুধু দুজন মানুষের নিঃশব্দ ভালোবাসা। আজ কেমন লাগছে? অদ্ভুত ভালো, এতদিন পর নিজের মতো করে একটা সকাল পেলাম। তুমি তো এমনিতে বেশ ভিখারি টাইপে থাকতে পছন্দ করো। ভিখিরি না, আমি মিলিয়নারিস্ট।
ওদের হাসির মধ্যে দরজায় টোকা পড়ল। নীলা এগিয়ে গিয়ে দরজা খুলতেই হতবাক হয়ে গেল। বাহারি গাড়ি, সঙ্গে 2 জন নিরাপত্তা রক্ষী, আর সামনে দাঁড়িয়ে থাকা এক রাজকীয় ব্যক্তিত্ব। সাদা পাঞ্জাবি, চোখে চশমা, মুখে প্রজ্ঞার ছাপ। তিনি রায়হান খান, দেশের সবচেয়ে ধনী শিল্পপতি, খান ইন্ডাস্ট্রিজের মালিক। নীলা এক মুহূর্তে চিনে ফেলল। এই মানুষটাকে সে অসংখ্যবার টিভি, সংবাদপত্র আর অনুষ্ঠানে দেখেছে, কিন্তু আজ তাকে নিজের ভাড়া বাড়ির দরজায় দেখে তার মনে হলো এটা কি স্বপ্ন। আপনি আপনি রায়হান খান সাহেব? হ্যাঁ, আমি রায়হান খান, কিন্তু আজ আমি শুধু রাজের বাবা। নীলার মুখে আর কথা নেই। রাজও বারান্দা থেকে উঠে এসে অবাক দৃষ্টিতে তাকালো। বাবা, আপনি এখানে? হ্যাঁ রাজ, আমি এসেছি তোমাকে দেখতে। বহু বছর পর আমার ছেলে বেঁচে ফিরেছে। আমি আর অপেক্ষা করতে পারিনি। রাজ তাড়াতাড়ি এগিয়ে গিয়ে বাবাকে জড়িয়ে ধরল। বাবা ছেলের আলিঙ্গনে নীলা দাঁড়িয়ে রইল নিঃশব্দে, চোখে বিস্ময় আর সম্মান। চারপাশের পাড়া তখন গম গম করছে। এমন গাড়ি, এমন মানুষ এই গলিতে কখনো দেখা যায়নি। বাচ্চারা দৌড়ে বেরিয়ে এসেছে, মহিলারা পর্দার ফাঁক দিয়ে উকি মারছে। ওই রাজ্যে ওর বাবা নাকি দেশের নাম্বার 1 ব্যবসায়ী। সত্যি, আমি তো ভাবতাম ছেলেটা ভিখারি। ভিখারির বাবা যদি এমন হয় তাহলে আমি কাল থেকে ভিখারি বিয়ে করব। সবাই হতবাক, কেউ বিশ্বাস করতে পারছে না এই ভাড়া বাড়ির ভেতরে বসবাস করে দেশের নাম্বার 1 ইন্ডাস্ট্রিয়ালিস্টের ছেলে। ভেতরে বসার ঘরে রায়হান খান চারিদিকে তাকাচ্ছেন। পুরনো সোফা, ফ্যানটা কাঁপছে। দেওয়ালে রাজ আর নীলার একটা ছোট ছবি ঝুলছে। এটাই তোমার রাজত্ব রাজ। হ্যাঁ, এই সামান্য ঘরে শান্তি আছে বাবা। তুমি জানো আমি তোমাকে কতদিন ধরে খুঁজছি। যখন তুমি নিখোঁজ ছিলে আমি প্রতিদিন প্রার্থনা করতাম একবার শুধু যেন খবর পাই। মিশনের কারণে কিছু বলা যায়নি বাবা। আমি বুঝি, তোমার দায়িত্বের বড়ত্ব আমি জানি। নীলা তখন চা নিয়ে এলো। সে ভদ্রভাবে বলল, আপনি চা খান? চিনি একটু কম দেব? তুমি যেমন খাও তেমনই দাও। রাজ বলেছে তুমি ভালো চা বানাও। ওর কথায় বিশ্বাস করবেন না, আমি খুব সাধারণ। সাধারণ মেয়েরাই অসাধারণ হয়ে ওঠে নীলা। আমি তোমাকে দেখে বুঝতে পেরেছি রাজ ভুল করেনি। নীলার মুখে লাজুক হাসি ফুটল। সেদিন দুপুরে পাড়ার সব মহিলারা রাজদের বাড়ির সামনে জড়ো হলো। কারো হাতে ফল, কারো হাতে ফুল, সবাই কৌতূহলে ফেটে পড়ছে। নীলা, এটা কি হচ্ছে? উনি কি সত্যি রাজের বাবা? হ্যাঁ, উনি রায়হান খান, খান ইন্ডাস্ট্রির মালিক। মানে আমরা যে ছেলেটাকে একসময় ভিখারি ভাবতাম, সে দেশের নাম্বার 1 ইন্ডাস্ট্রিয়ালিস্টের ছেলে। হ্যাঁ, এখন বুঝো, মানুষকে কখনো চেহারা দেখে বিচার করো না। সবাই অবাক, কেউ কেউ লজ্জায় মুখ নামিয়ে নিল। রাতে সবাই একসঙ্গে খেতে বসলো। রাজের হাতের রান্না আর নীলার যত্নে সাজানো টেবিল। রায়হান খান মুগ্ধ হয়ে খাচ্ছেন। এই সাধারণ জীবনের স্বাদটাই আলাদা। আমার বিলাসবহুল বাড়িতে এমন শান্তি পাই না। এই ভাড়া বাড়ির প্রতিটা ইটের সঙ্গে আমাদের গল্প জড়িয়েছে বাবা। আপনি যদি কিছুদিন থাকেন আমরা খুব খুশি হব। তাহলে আমি এখানেই থাকবো কিছুদিন। আমার ছেলে ও পুত্রবধূর কাছ থেকে চিনতে চাই। রাজ আর নীলা অবাক, তারপর হাসলো দুজনেই। পরের সকালে পাড়ার সবাই আরো অবাক হলো। রায়হান খান নিজে বারান্দায় বসে চা খাচ্ছেন, পাড়ার ছোট বাচ্চাদের সঙ্গে গল্প করছেন। যে মানুষকে টেলিভিশনে দেখা যায় কেবল সম্মেলন বা পুরস্কার বিতরণীতে, তিনি আজ সাধারণভাবে এক গলির বাড়িতে বসে হাসছেন। চাচা, আপনি নীলার আব্বু না? না, আমি রাজের আব্বু। তাহলে আপনি এত বড় গাড়ি নিয়ে কেন এসেছেন? কারণ আমি আমার ছেলেকে ভালোবাসি।
বাচ্চারা হেসে উঠল, আর পাড়ার মানুষ তখন আরো শ্রদ্ধা ভরে তাকিয়ে রইল। সন্ধ্যার দিকে রাজ আর রায়হান খান ছাদে বসেছিলেন। সূর্য অস্ত যাচ্ছে, লাল আভায় রাঙা আকাশের নিচে তাদের নীরবতা যেন অনেক কথা বলছে। তুমি জানো রাজ, আমি সারা জীবন অর্থ আর সাফল্যের পেছনে দৌড়েছি, কিন্তু আজ বুঝলাম শান্তি মানে বিলাসিতা নয়, ভালোবাসা। তুমি আমার গর্ব বাবা। আমি চাই তুমি এই সাধারণ মানুষগুলোর কাছ থেকে শেখো, এখানে আসল জীবন। তুমি ঠিকই বলেছ। আমি এখন প্রতিদিন সকালে এখানকার চা খেয়ে আসবো। তাদের হাসিতে আকাশটা আরো উজ্জ্বল হয়ে উঠল। রায়হান খান পরবর্তী কয়েকদিন রাজদের ভাড়া বাড়িতেই থাকলেন। তিনি নিজে বাজারে গেলেন, নীলার রান্না করা খাবার খেলেন, এমনকি পাড়ার এক বৃদ্ধকে ওষুধও কিনে দিলেন। সবাই বলল, এমন মানুষকে ছোট ঘরে দেখলে বোঝা যায় আসল বড়ত্ব টাকা না, মন। আর নীলা প্রতিদিন রায়হান খানকে দেখে মুগ্ধ হতো। তার ভেতরের সরলতা, বিনয় আর পুত্রপ্রেম তাকে গভীরভাবে ছুঁয়ে গেল। এক রাতে নীলা ধীরে রাজকে বলল, তুমি জানো রাজ, তোমার বাবাকে আমি আজ সত্যিকারের মহৎ মানুষ মনে করছি। উনি ধনী হয়েও অহংকার নেই। তুমি জানো আমি ওনার মতোই হতে চেয়েছি। তুমি ইতিমধ্যে ওনার থেকেও বড় মানুষ, কারণ তুমি দেশের জন্য লড়েছো। রাত চুপ করে হাসলো। বাইরে তখন বাতাসে পাপড়ির মতো উড়ে বেড়াচ্ছে শান্তির ছোঁয়া। পরদিন সকালে রায়হান খান শহরে ফিরে গেলেন। যাওয়ার আগে নীলার মাথায় হাত রেখে বললেন, তুমি আমার ছেলের জীবনে আশীর্বাদ হয়ে এসেছো। এই ছোট ঘরেই আমি দেখছি সুখ কাকে বলে। নীলা চোখ ভিজিয়ে সালাম করলো। গাড়ি চলে গেল, কিন্তু গলির মানুষদের মুখে এখনো বিস্ময় আর শ্রদ্ধার ছাপ। যে রাজকে তারা একসময় ভিখারি ভাবতো, আজ তারা জানে সে শুধু এক সৈনিক নয়, বরং এক বড় মানুষের সন্তান, যে নিজের ছায়া দিয়েও আলো ছড়াতে জানে। সকালটা অন্যরকম। ভাড়া বাড়ির জানালায় সূর্যের আলো ঢুকেছে, হালকা বাতাসে নীলার চুল উড়ছে। সে আজ একা বসে আছে বারান্দায়। রাজ বাইরে গেছে কিছু কাজের জন্য, তবে আজকের বাতাসে এক ধরনের শান্ত আত্মবিশ্বাস আছে, যা আগে ছিল না। রায়হান খানের চলে যাওয়ার পরও পুরো পাড়াটা এখনো অবিশ্বাসে ভাসছে। যে রাজকে তারা ভিখারি বা অচেনা ছেলেটা ভেবেছিল, আজ জানে সে সিক্রেট আর্মি অফিসার আর দেশের সবচেয়ে ধনী ব্যক্তির সন্তান। এমন এক অদ্ভুত পরিবর্তন যেন হাওয়ায় লেগে গেছে। লোকেরা এখন রাজকে সম্মান করে আর নীলার দিকে তাকায় মুগ্ধ দৃষ্টিতে। কেউ কেউ বলে, ও মেয়েটা ভাগ্যবতী, ভিখারি মনে করে যাকে বিয়ে করেছিল সে যে এমন মানুষ হবে তাকে জানতো। কিন্তু নীলা জানে রাজের আসল সৌন্দর্য টাকায় নয়, তার হৃদয়ে, তার সততায়। সেই দিন বিকেলে রাজ ফিরে এলো। সাধারণ পোশাক, কিন্তু মুখে তৃপ্তি। সে হাতে একটা চিঠি নিয়ে নীলার সামনে বসে বলল, আজ একটা বড় সিদ্ধান্ত নিলাম। কি সিদ্ধান্ত? আমি আর কোনো ছদ্মবেশে থাকবো না। আমি আর্মি থেকে আনুষ্ঠানিকভাবে ছুটি নিচ্ছি কিছুদিনের জন্য। এবার আমরা দুজন নিজের মতো একটা জীবন শুরু করব। নীলার চোখ বড় হয়ে গেল। মানে তুমি এখন পুরোপুরি আমার? শতভাগ। এবার আমি শুধু তোমার স্বামী, কোনো মিশন নয়, কোনো ভয়ও নয়। নীলার চোখে জল এসে গেল। সে ধীরে রাজের কাঁধে মাথা রাখলো। আমি এই মুহূর্তটার জন্য কতদিন অপেক্ষা করেছি জানো? জানে, কিন্তু আজ থেকে আর আমাদের মাঝে কোনো গোপন কিছু থাকবে না। দুজন একসাথে চুপচাপ বসে থাকলো। বাইরে হালকা বৃষ্টি শুরু হয়েছে। আকাশটা যেন তাদের নতুন জীবনের আশীর্বাদ দিচ্ছে। নীলা হঠাৎ বলল, রাজ, আমরা কি এই ভাড়া বাড়িতেই থাকবো? চাইলে বাবার বাসায় যেতে পারি, কিন্তু আমি চাচ্ছি এখানে থেকেই আমরা নতুন করে শুরু করি। তাহলে আমরা এখানেই থাকবো। এই বাড়িতেই তো আমাদের ভালোবাসার গল্প শুরু। রাজ মাথা নাড়ল, আর দুজনের চোখে অদ্ভুত দৃঢ়তার ঝিলিক দিল। সন্ধ্যায় রাজের ফোন বেজে উঠল। ওপাশে রায়হান খান। রাজ, তোমার নতুন প্রজেক্টের জন্য খান ইন্ডাস্ট্রিজ
এর একটি ইউনিট তোমার নামে দেখতে দিতে চাই। আমার নামে? কিন্তু বাবা, আমি তো ব্যবসা বুঝি না। তুমি দেশের জন্য যুদ্ধ করছো, এখন নিজের মানুষের জন্য কিছু করো। এই ইউনিটটা থাকবে তোমার এলাকাতেই, যাতে কাজ পায় পাড়ার মানুষ। রাজ থমকে গেল। বাবার কথায় এক নতুন অর্থ খুঁজে পেল সে। এখন সে কেবল সৈনিক নয়, একজন দায়িত্ববান নাগরিকও। পরের দিন সকাল থেকেই পাড়ায় হুলুস্থুল। বড় বড় ট্রাক আসছে, লোহার রড, সিমেন্ট সব সাজানো হচ্ছে। একটি সাইনবোর্ডে লেখা হলো খান ইন্ডাস্ট্রিজ কমিউনিটি প্রজেক্ট, রাজ খান ফাউন্ডেশন। পাড়ার মানুষ চোখ কচলে দেখে। যে ছেলেকে তারা একদিন অপমান করেছিল, আজ সে তাদের জন্য কাজের সুযোগ তৈরি করছে। বাবা রাজ, আমরা তোকে চিনতে পারিনি সেদিন। আপনারা চিনেছিলেন মন দিয়ে, এখন তো চোখটা খুলে দেখলেন। নীলা দূর থেকে তাকিয়ে থাকে, গর্বে বুক ভরে যায়। দুদিন পর রায়হান খান নিজে এসে উদ্বোধন করলেন নতুন প্রজেক্টের। স্থানীয় সাংবাদিক, টিভি ক্যামেরা সবাই উপস্থিত। তবে রাজের অনুরোধে কোনো আড়ম্বর করা হলো না। সাধারণ মানুষ, শ্রমিক, রিক্সাওয়ালা, তাদের হাতেই ফিতে কাটার কাঁচি তুলে দিল রাজ। আমি আজ গর্বিত যে আমার ছেলে রাজ এই দেশের প্রকৃত মানে বুঝেছে। দেশ মানুষের পাশে থাকা। এই প্রজেক্ট কেবল আমাদের নয়, এই এলাকার প্রতিটি মানুষের। সবাই হাততালি দিল। ক্যামেরার ফ্ল্যাশের আলোয় রাজের চোখে এক ফোঁটা জল চিকচিক করলো। গর্ব, আবেগ আর তৃপ্তির মিলন। সেই রাতেই রাজ আর নীলা ছাদে চাঁদের নিচে বসেছিল। দূরে বাতাসে গাছের পাতাগুলো দুলছে। রাজের কাঁধে মাথা রেখে নীলা বলল, তুমি জানো, আমি একসময় তোমাকে ঘৃণা করতাম। ভেবেছিলাম তুমি ভিখারি। তুমি ভুল করনি, আমি সত্যি একসময় ভিখারির মতোই ছিলাম, তোমার ভালোবাসার ভিখারি। আর এখন আমি পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ, কারণ তুমি আছো। নীলা হেসে চোখ মুছল। বৃষ্টি থেমে গেছে, কিন্তু বাতাসে এখনো ভেজা মাটির গন্ধ। এক সপ্তাহ পর রাজ আর নীলা নিজেদের ছোট্ট বাড়িটা নতুন করে সাজালো। সাদা রং, ছোট বাগান, সামনে একটি সাইনবোর্ড। রাজ ও নীলার আশ্রয় এখানে। প্রতিদিন দরিদ্রদের জন্য খাবার বিতরণ করা হবে, আর নীলা নিজে রান্না করবে তাদের জন্য। আমি এবার কিছু ফেরত দিতে চাই রাজ, যেভাবে জীবন আমাকে দিয়েছে। তুমি আমার জীবনের সবচেয়ে বড় দান নীলা। দিন যায়, মাস যায়, পাড়ার মানুষ এখন রাজকে স্যার বলে ডাকে না, বরং আমাদের রাজভাই বলে ডাকে। বাচ্চারা তার কাঁধে চড়ে খেলে, নীলার রান্না খেতে আসে, আর সন্ধ্যায় দুজন বারান্দায় বসে এক কাপ চা ভাগ করে খায়, যেমন ভাবে তাদের গল্প শুরু হয়েছিল। তুমি কখনো ভাবো, যদি তখন তোমাকে না চিনতাম, তাহলে এই পৃথিবীটা অন্ধকার থাকতো? দুজনের হাসিতে সেই অন্ধকারটা ভেঙে যায়। একদিন রাজের বাবা আবার এলেন। এবার তিনি এলেন কেবল বাবা হিসেবে নয়, নীলাকে মেয়ে বলে গ্রহণ করতে। নীলা, তুমি আমার পুত্রবধূ নও, তুমি আমার মেয়ে। তোমার জন্য আজ রাজ মানুষ হয়েছে। আপনি এভাবে বলবেন ভাবিনি বাবা। তোমরা এখান থেকে আমার নতুন বাড়িতে থাকবে না, এই ভাড়া বাড়িতে আমি নতুন একটা দালান বানিয়ে দেব। সবাই হেসে উঠল। নীলা অবাক হয়ে বলল, না বাবা, এই ঘরই আমাদের স্বপ্নের বাড়ি। তাহলে এই ঘরে আমি প্রতিদিন চা খেতে আসব। তিনজনের হাসিতে গলি ভরে গেল। বছর শেষে সেই প্রজেক্ট সফল হলো। রাজ এখন তরুণদের জন্য কাজ করে, নীলা নারী উদ্যোক্তাদের সহায়তা দেয়। মিডিয়ায় আজ তাদের নাম উচ্চারিত হয়, কিন্তু তারা দুজন এখনো সেই ভাড়া বাড়িতেই থাকে। রাতের শেষে নীলা একদিন লিখল তার ডায়েরিতে, আমি এই ভিখারিকে ভালোবেসেছিলাম, পরে জেনেছিলাম সে ছিল এক সৈনিক। শেষে বুঝেছি সে আসলে একজন মানুষ, যে আমাকে ভালোবাসতে জানে নিঃস্বার্থভাবে। রাজ এসে পাশে বসে পড়ল। কি লিখছো? আমাদের গল্প।
তাহলে লিখে রাখো, ভিখারি সেজে থাকা বড়লোকের মেয়ের ভাড়াটার স্বামী যখন সিক্রেট আর্মি অফিসার। এই গল্পটা শেষ নয়, শুরু। নীলা হাসলো। চাঁদ উঠে গেছে আর তাদের জীবনের আকাশ এখন আলোকিত ভালোবাসা, মর্যাদা আর নতুন জীবনের আলোয়। ঢাকার সেই হালকা গরম বিকেল। নীলা বারান্দায় বসে চুপচাপ বসে আছে, তার হাত কোমরে, চোখে কিছুটা ক্লান্তি। প্রেগনেন্ট অবস্থায় তার শরীর একটুখানি অস্বস্তিতে আছে। রাত সকালে বাইরে কাজের জন্য বেরিয়েছে। পাড়ার লোকেরা এখনো সকালে রাজ নীলার পরিবর্তিত জীবন নিয়ে কৌতূহলে ব্যস্ত। নীলা মনে মনে হাসি দিচ্ছে, সব ঠিকঠাক চলছে। কিন্তু হঠাৎ বাড়ির বাইরে থেকে একটা অচেনা গাড়ি আসছে। গাড়ি ধীরে ধীরে দাঁড়ালো, দরজা খুলল এবং এক ছায়াময় চেহারা, রনি রাজের পুরনো শত্রু, যে একসময় নীলাকে প্রলুব্ধ করার চেষ্টা করেছিল, যে রাজকে বারবার অপমান করেছে। আজ সে ফিরেছে, কারণ রাজ তাকে জেলে পাঠিয়েছিল সেই বদলা নেওয়ার জন্য। নীলার চোখে বিস্ময়, তারপর শীতল আতঙ্ক। রনি এগিয়ে এসে বলল, হ্যালো নীলা, কতদিন পর দেখা। মনে করেছো তুমি নিরাপদ? তোমার স্বামীর জন্য আমি 2 বছর জেলে ছিলাম। আমার সম্মান সবসময় মাটিতে মিশিয়ে দিয়েছে। আজ আমি তার বদলা নেব। নীলা পেছনে সরে গেল। রনি, তুমি কি করছো এখানে? তোমার তো জেলে থাকার কথা, তাহলে তুমি বাহিরে কিভাবে এলে? এই রনিকে জেলে আটকে রাখবে সেরকম জেল এখনো তৈরি হয়নি। এবার তোমার রাজ বুঝবে সে আমাকে জেলে পাঠিয়ে কি ভুলটাই না করেছিল। নীলা বুঝতে পারল এরা তার প্রেগনেন্ট অবস্থা জানে না, তবুও তার মন ভয় ও শঙ্কায় কেঁপে উঠল। হঠাৎ রনির সঙ্গীরা এগিয়ে এলো, তাদের চোখে নিষ্ঠুরতা, হাতে লাঠি আর চেন। নীলা চেষ্টা করলো পেছনে সরে যেতে, কিন্তু তারা তাকে ধাক্কা দিয়ে ধরা দিল। তোমরা আমাকে ছেড়ে দাও। চুপ করো, আজ তুমি আর রাজের কাছে নিরাপদ নাও। নীলা জোরে চিৎকার করলো। পাড়া থেকে একদল লোক ছুটে আসতে শুরু করলো, কিন্তু রনি আগেই পরিকল্পনা করে এসেছে। তার গাড়িতে রাখা হয়েছে বিশেষ বন্দোবস্ত। এলো পাথারে গুলি করতে লাগলো, কয়েকটা বাচ্চা ছেলের গুলি লাগলো। এসব নীলা সহ্য করতে না পেরে নিজে থেকেই সরাসরি গাড়িতে উঠলো। তার বুক কেঁপে ওঠে, চোখে জল। প্রেগনেন্ট শরীরের অসুবিধা, ভয় এবং চিৎকার সব একসাথে মিলিত হয়েছে। রাজ, রাজ! দেখো, সে তোমাকে খুব মনে করছে। আমি তাকে ডেকে আনবো। গাড়ি ঢোকার সাথে সাথেই রনি ফোনে রাজকে ডাকে। রাজ, যদি তুমি আসো, আমি তোমাকে দেখাবো কে তোমার প্রকৃত শত্রু। তবে হ্যাঁ, পুলিশ আর আর্মি বাহিনী নিয়ে আসার চেষ্টা করো না, নয়তো তোমার স্ত্রীকে এখানে মেরে ফেলে রেখে দেব। রনি, তোমার শত্রুতা আমার সঙ্গে। তুমি নীলাকে ছেড়ে দাও, আমি তোমার এখানে আসতেছি। নীলার জন্য একটুও কিছু না হয়। রাজ পেছনের অফিস থেকে ফোন পেয়ে তাড়াতাড়ি বের হয়ে আসে। হৃদয়টা কাঁপছে, হাত দুটো শক্তভাবে বাঁধা। সে জানে নীলা বিপদে। নীলাকে রনির লুকোনো গুদামে নিয়ে যাওয়া হলো। গুদামের চারপাশে লোহার দরজা, ছোট জানালা, ভেতরে অন্ধকার। নীলা চিৎকার করছে, প্রেগনেন্ট অবস্থায় পুরো শরীর কাঁপছে। রাজ, সাহায্য করো। তুমি এখানে আর তার সাহায্য পাবে না। এবার দেখবে কে আগে ভেঙে পড়ে, সে নাকি তুমি। নীলা বুঝতে পারল রাজ একাই আসবে তাকে বাঁচাতে। তিনি নিজেকে শক্ত করে বলল, আমি হাল ছাড়বো না। রাজ ফোনের মাধ্যমে লোকগুলোকে জানিয়ে দিল, আমি আসছি, কেউ এগোবে না। নীলা, সাবধানে থাকবে। গাড়ি দ্রুত চলে আসে। রাজ পিছু নেওয়ার জন্য প্রস্তুত। রাস্তা সংকীর্ণ, ধুলো ভরা, কিন্তু রাজের এক অদ্ভুত দৃঢ়তা। সে জানে প্রেম ও দায়িত্ব এখন একই সঙ্গে তাকে এই পথে টেনে নিয়ে যাচ্ছে। নীলা, আমি আসছি তোমার কাছে। গুদামের ভেতরে রনি নীলাকে সামনে নিয়ে দাঁড়ালো। চোখ বন্ধ করো নীলা, আজ তুমি বুঝবে রাজ কতটা দুর্বল। নীলা চুপ করে দাঁড়ালো, হৃদয় কেঁপে উঠছে, চোখে জল। তবে সে এক মুহূর্তের জন্য হাল ছাড়ছে না। আমি মরবো না, রাজ আসবে। গুদামের ভেতর অন্ধকার,
কিন্তু নীলার চোখে সব স্পষ্ট। প্রেগনেন্ট শরীর কেঁপে উঠছে, হৃদয়ে ধকধক করছে, প্রতিটি শব্দ, প্রতিটি পদক্ষেপ যেন মৃত্যু আর জীবনের মধ্যে। রাজ, তুমি আসবে না? রনির ঠোঁটের হাসি আরো ভয়ঙ্কর হয়ে উঠল। চুপ করো, আজ তুমি এবং রাজ দুজনেই শিখবে কে শক্তিশালী। নীলা চুপচাপ দাঁড়িয়ে রনির দিকে তাকিয়ে, তার ভেতরের ভয়কে তিনি শক্তিতে রূপান্তরিত করার চেষ্টা করছে। একই সময় গুদামের বাইরে রাস্তার গাড়িতে এসেছে, হৃদয়ে এক টুকরো আগুনের মতো জ্বলে উঠছে। নীলাকে বাঁচানোই তার একমাত্র লক্ষ্য। ফোনে লোকদের নির্দেশ দিয়ে সে ভেতরে ঢুকলো। রাজ ধীরে ধীরে দরজা খুলল। ভেতরের অন্ধকারে রনির গদি দেখা যায়। এক নজরে রাজ বুঝলো নীলা বিপদে। রনি, তুমি নীলাকে আঘাত করতে পারবে না। রনি হেসে বলল, দেখি তুমি কতটুকু শক্তিশালী। হঠাৎ গুদামের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ল। রনি তার গুলি বের করলো। আজকে রাজ দেখবো তোমার প্রেমের সীমা। রাত চুপ করে গলায় বায়ু নিল, নীলার দিকে চোখ রাখলো। প্রেগনেন্ট অবস্থায় নীলার কাঁধ কেঁপে উঠেছে, কিন্তু সে স্থিরভাবে দাঁড়িয়ে আছে। গুদামের মধ্যে সংঘর্ষ শুরু হলো। রনি এবং তার লোকেরা লাঠি আর দড়ি নিয়ে আক্রমণ করে। রাজ দ্রুত লাফ দিয়ে তাদের লাঠি ফাঁকা করলো, কিন্তু এক মুহূর্তে রনির হাতে থাকা পিস্তল তোলার সঙ্গে সঙ্গে গুলি হলো। বুম! নীলা হঠাৎ আঘাতের ধাক্কা অনুভব করলো। প্রেগনেন্ট শরীর কেঁপে উঠল। সে চিৎকার করে জড়িয়ে ধরল রাজকে। হ্যাঁ, রাজ! রাজ রণক্ষেত্রে ঢুকে পড়ার মতো শক্তি নিয়ে এগিয়ে গেল, হাতে লাঠি, চোখে রক্তে ভরা ক্রোধ। তিনি নীলার দিকে তাকালো, বুঝতে পারল নীলার ক্ষতি হয়েছে। তোমরা সবাই বুঝবে নীলাকে স্পর্শ করলে আমি কতটা ভয়ঙ্কর হতে পারি। মারামারির মাঝে রাজ অসাধারণ চতুরতা দেখায়। লাঠির আঘাত, পায়ের ছোঁড়া, ঘুষি সব মিলিয়ে রনির লোকেরা ধরা পড়ে, কিন্তু রনি থেমে নেই। সে গুলি করার জন্য আবার পিস্তল প্রস্তুত করছে। রাজের চোখে অদ্ভুত দৃঢ়তা। তিনি হঠাৎ লাফ দিয়ে রনির হাত ধরে, পিস্তলটিকে নিজের দিকে টেনে নিল। বুম! গোলাগুলি ছুটল, কিন্তু এই সময় নীলার পেটে আঘাত লেগে গেল। নীলার চোখে অদ্ভুত রক্তের ফোঁটা। সে পড়ে গেল। রাজ! রাজ তাড়াতাড়ি নীলাকে ধরে ফেলে। নীলা, তুমি ঠিক আছো তো? রনি হেসে বলল, দেখলে তুমি তাকে বাঁচাতে পারো নাকি। রাজের চোখে আগুন। ধীরে ধীরে ধমক দিয়ে বলল, আজ আমি শেখাবো কেন তুমি আমার জীবনের পথে দাঁড়াতে পারো না। রাজের শক্তি এতটাই প্রবল যে রনিকে চরম অবস্থায় ফেলে। এক এক করে রনির লোকেরা ছায়া হয়ে পড়ছে। রাজ এক মুহূর্তও থামছে না। নীলার হাত ধরে রাজ তাকে নিরাপদ জায়গায় সরিয়ে দেয়। তার চোখে জল, পেটের ব্যথা, শ্বাসকষ্ট সবই বোঝা যাচ্ছে। রাজ নিজের হাত দিয়ে চেপে ধরে। শান্ত হও, আমি আসি। আমি তোমাকে কেউ শুতেও দিচ্ছি না। নীলার চোখে ক্রন্দন, কিন্তু রাজের দৃঢ় হাতে সে স্থির হয়ে যায়। তুমি সত্যি আসছো? রাজ আবার গুদামে ফিরে আসে। রনি আর কয়েকটা লোক শেষ মুহূর্তে লড়ছে। রাজ তাদের ধাপে ধাপে মোকাবিলা করে। লাঠি, পায়ের আঘাত আর নিখুঁত চতুরতার মাধ্যমে এক এক করে সবকে ধ্বংস করে। এবার দেখো। হঠাৎ রনি আবার পিস্তল নিল। রাজ অল্প ফাঁকে তার হাত ধরে, পিস্তলটি উপরের দিকে ছুঁড়ে দিল। বুম! রনি মাটিতে লুটিয়ে পড়ল, তার চোখে আতঙ্ক আর বিশ্বাসীনতা। রাজ তার দিকে তাকিয়ে বলল, এটাই ছিল শেষ সতর্কবার্তা। নীলাকে স্পর্শ করে কেউ বাঁচবে না। নীলাকে নিরাপদ স্থানে বসিয়ে রাজ তার চোখে চোখ রাখল। তুমি ঠিক আছো নীলা? নীলা চোখে জল নিয়ে হেসে বলল, তুমি বাঁচালে আমি বেঁচেছি। রাজের বুক ধীরে ধীরে শান্ত হলো। সে নীলাকে শক্ত করে জড়িয়ে ধরল। আমি কখনো তোমাকে ছাড়বো না, তুমি আমার আর শুধুই আমার। রাত্রের মধ্যে পুলিশ এসে পুরো গোদাম ঘর ঘিরে ফেলল।
রনির লাশ উদ্ধার করা হলো তার সহযোগীদেরও। নীলার পেটের আঘাত বড় নয়, তবে ডাক্তার ততক্ষণে পরীক্ষা করছেন। রাজ পাশে বসে আছে, চোখে অনুরাগ ও বিশ্বাস। ভয় পেও না, সব ঠিক আছে, কিছুদিন বিশ্রাম দরকার। রাজ, তুমি সত্যি আমার জীবন বাঁচালে। এটাই স্বাভাবিক, আমি তোমার পাশে সব সময় থাকবো। নীলার চোখে জল কিন্তু হাসি। রাজের হাতে হাত রেখে সে বলল, এই যুদ্ধে তুমি একা ছিলেন আর আমি তোমার জন্য। না, আমরা একসাথেই ছিলাম নীলা, সব সময়। নীলাকে হাসপাতালে ভর্তি করা হলো। রাজ সারা রাত তার পাশে বসে থাকে। প্রেগনেন্ট অবস্থায় তার নিরাপত্তা এখন প্রথম প্রাধান্য। রাজ বুঝলো প্রেম আর দায়িত্ব কখনো আলাদা নয়। আমি প্রতিজ্ঞা করছি নীলাকে কেউ ছুতে পারবে না, আর আজ সেই প্রতিজ্ঞার পূর্ণ হলো। সকালের হালকা আলো হাসপাতালের কাঁচের জানলা ভেদ করে ভেতরে ঢুকলো। নীলার কক্ষের দরজা খোলা এবং রাজ পাশের চেয়ারে বসে চুপচাপ তাকিয়ে আছে। রাত্রি জুড়ে সে একটানা নীলার পাশে ছিল, চোখে অদ্ভুত উদ্বেগ, হাত শক্ত করে ধরে রাখা। হঠাৎ ডাক্তার প্রবেশ করলেন। ভয় পাওয়ার কিছু নেই, নীলা সুস্থ আছে, তবে আগামী 2 দিন সে বিশ্রাম দরকার। রাজের চোখে স্বস্তি। ধন্যবাদ ডাক্তার, আমি সবসময় এখানে থাকবো। ঠিক সেই মুহূর্তে হাসপাতালের লবি থেকে কেউ আসছে। দুটি আলাদা কারো চোখে বিস্ময় ও কৌতূহল। রাজ মুহূর্তেই চিনতে পারল তার বাবা মা রায়হান খান ও রোশনা খান, এবং নীলার বাবা, ছোট্ট ভদ্রলোক যে সব সময় তার মেয়ের জন্য চিন্তিত। রাজ, আমি খবর পেয়েছি নীলা আহত হয়েছে, আমি সরাসরি আসলাম। তুমি ঠিক আছো তো মা? রাজ দ্রুত এগিয়ে গেল। হ্যাঁ মা, সব ঠিক আছে, ডাক্তার বলেছে নীলা সুস্থ আছে। নীলার বাবা ও কক্ষের দরজায় এসে দাঁড়ালো। নীলা কেমন আছো? নীলা ক্লান্ত চেহারায় তাকালো। সব ঠিক আছে বাবা, রাজ পাশে ছিল। পরিবারের উপস্থিতি নীলার জন্য শান্তি আনলো, কিন্তু রাজের মা রোশনা খান, যিনি সবসময় নিয়ম আর অনুশাসনের প্রতি কঠোর, একটু চিন্তিত মুখে বললেন, নীলা, তুমি এখন নিরাপদ, তবে এই ধরনের ঘটনা আর কখনোই হতে পারবে না। তুমি আমাদের বাড়িতে থাকবে এখন থেকে। আমি চাই না আমার ছেলের বউ একা ওই বাড়িতে থাকুক। নীলা চুপচাপ বসে আছে। রাজ যা ভেবেছিল নীলাকে আরেকবার বিশ্রামের জন্য নিরাপদ স্থানে নেওয়া, তিনি মা বাবার কথার সঙ্গে একমত হলো। মা ঠিক আছে, নীলা তুমি আমাদের বাড়িতে আসবে? ঠিক আছে। পরিবার হাসপাতাল থেকে বের হলো। রাজ নীলাকে চুপচাপ গাড়িতে বসালো, তার হাত ধরে বলল, সব ঠিক হবে নীলা, আমি পাশে আছি। হাসপাতালের বাইরে পাড়ার লোকেরা জানলো নীলা সুস্থ আছে। সবাই আনন্দে ফেটে পড়ল। কিছু প্রতিবেশী বলল, দেখলে, রাজ ঠিকই করেছে, নীলাকে নিরাপদে বাড়িতে নিয়ে যাচ্ছে। রাজের বাড়ি বড়, কিন্তু নীলার জন্য খুবই পরিচিত। রাজের মা রোশনা খান নীলাকে তার নিজের ঘরে নিয়ে এলো। এখানে তুমি নিরাপদ, আর আজ থেকে রাজ তোমার পাশে থাকবে। নীলা চুপচাপ বসে আছে। রাজ তার পাশে দাঁড়িয়ে হালকা হাত নীলার কাঁধে রাখলো। আমি সব দেখবো, আর তুমি শুধু বিশ্রাম নাও। নীলার বাবা, রাজের বাবা ও মা সবাই একসাথে হাসলো। নীলার চোখে জল এসেছে। সব ঠিক আছে, আমি নিরাপদ। পরবর্তী কয়েকদিন নীলা ধীরে ধীরে শক্তি ফিরে পেল। রাজ প্রতিদিন তার পাশে তার খাবার বানালো, হালকা ব্যায়াম করলো এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ তার মনে শান্তি ফিরিয়ে আনলো। নীলা ধীরে ধীরে সুস্থ হচ্ছিল। রাজ প্রতিদিন তার পাশে হাত ধরে হাঁটা চলা শেখাচ্ছে। প্রেগনেন্ট অবস্থার অসুবিধা কমছে। তার ভেতরের আতঙ্ক শেষ হয়েছে। এখন শুধু আনন্দ। একদিন সকালে নীলার পেট কেঁপে উঠল। রাজ বুঝলো নতুন জীবনের আগমন। নীলা সব ঠিক আছে? হ্যাঁ, কিন্তু মনে হচ্ছে সে এসেছে। পরিবার একত্রিত হলো। রাজের বাবা মা, নীলার বাবা সবাই পাশে, ডাক্তারও উপস্থিত। সব ঠিক আছে, এখন সময় এসছে
নতুন জীবন এই পৃথিবীতে আসবে। নীলাকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যেতে হবে। এরপর হাসপাতালে নিয়ে যাওয়া হলো। রাজ তার পাশে বসে শক্তভাবে হাত ধরে রেখেছিল। নীলার চোখে কৃতজ্ঞতা, আনন্দ আর অবিশ্বাস সব মিলেমিশে এক ধরনের আবেগ তৈরি করলো। এরপর রাজকে কেবিন থেকে বের করে দেওয়া হলো। বাইরে সকলে বসে রাজ পায়চারি করছে। কিছুক্ষণ পর বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পেল। রাজের চোখে জল। আমাদের ছেলে এসেছে। নীলা ক্লান্ত কিন্তু হেসে বলল, আমাদের আমাদের ছেলে। রাজের মা নীরবভাবে দাঁড়িয়েছিল, কিন্তু চোখে আনন্দের জল। রাজ, তুমি তোমার বাবার মতোই শক্তিশালী। তুমি নীলাকে আর আমাদের নাতিকে বাঁচিও। নীলার বাবা কাঁদতে কাঁদতে বললেন, মা, তুমি আজ সবচেয়ে শক্তিশালী আমাদের নতুন আসা এই শিশুর মধ্যে। রাজ নীলার কপালে চুম্বন দিল। সব ঠিক হয়েছে নীলা, আমরা নতুন জীবন শুরু করছি। শিশুটি শান্তভাবে চোখ মেলে রাজকে দেখে। তার ছোট হাত দুটো রাজের আঙুল ধরে রাখলো। রাজ হেসে বলল, তুমি আমার পৃথিবী এবং তুমি আমাদের নতুন আলো। নীলা ধীরে ধীরে হাসলো। এই সব যুদ্ধ, এই সব যন্ত্রণার পর আমরা বেঁচে আছি। আমাদের পরিবার এখন সম্পূর্ণ। পরিবার একসাথে হাসলো। হাসি, কান্না, আনন্দ সব মিলেমিশে নতুন সূর্যোদয়ের মতো উজ্জ্বল। রাজ ও নীলার জীবন শেষ হলো না, তাদের গল্প শুরু হলো নতুন আশায়, নতুন দায়িত্বে, নতুন ভালোবাসায়। শিশুটি যেন আকাশের মতো শান্ত, তার কণ্ঠে এক নতুন আশা। আর রাজ নীলা জানলো ভবিষ্যৎ এখন তাদের হাতে।